বিয়ে করেছি, বাসর যদি মন মতো না করি তাহলে যে ভীষণ আক্ষেপ থেকে যাবে। কথাগুলো শেষ করে আবার নিজের ক্ষুধা নিবারণ করতে ব্যস্ত হয়ে পড়ল জাঙ্কুক। এইভাবে টানা 1 ঘন্টা পরে ক্লান্ত শরীরে তের উপর ভর ছেড়ে শুয়ে পড়ল জাঙ্কুক। আজ বিকালের ঘটনা। কলেজ শেষে বাসায় ফিরতে ফিরতে বিকাল 4টা বেজে গেল তের। দিনের শেষ রোদটা তখন ধীরে ধীরে স্নান হয়ে আসছে। গেটের সামনে এসে সে একটু থমকে দাঁড়ালো। বাসার সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটো বড় গাড়ি। চকচকে কালো রঙের গাড়িগুলো এই বাড়িতে খুব একটা দেখা যায় না। তের ভুরু কুঁচকে গেল, মনে মনে ভাবলো কে এলো আবার। সে ধীরে ধীরে ভেতরে ঢুকতেই দরজার কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটা বলে উঠল, তে তুমি এসে গেছো, তাড়াতাড়ি চলো, রেডি হয়ে নিতে হবে। তে বিস্মিত চোখে তাকালো। রেডি হয়ে নেব মানে? তুমি কি বলছো ভাবি? কথা বলতে বলতে সে ড্রয়িং রুমের দিকে কয়েকবার উঁকি দিল। সেখানে কয়েকজন অপরিচিত মানুষ বসে আছে, কারো হাতে চায়ের কাপ, কারো মুখে মৃদু হাসি, যেন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। কিন্তু তের কোনো কিছু বোধগম্য হলো না। লিজা তাকে আর কিছু জিজ্ঞাসা করার সুযোগ দিল না, প্রায় টেনে হিসড়ে তাকে ঘরের ভেতর নিয়ে গেল। তে বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে বলল, কি করছো ভাবি? কি হয়েছে বলবে তো নাকি? লিজা কোনো উত্তর না দিয়ে বিছানার উপর রাখা একটা পিচ রঙের শাড়ির ভাঁজ খুলতে খুলতে শান্ত গলায় বলল, আজ তোমার বিয়ে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো তের কানে। সে হতভম্ব হয়ে তাকিয়ে বলল, কি যাতা বলছো তুমি? তারপর হঠাৎ জোরে ডাকতে লাগলো, মা। কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকলো তের মা জেহব। তে প্রায় ছুটে গিয়ে বলল, মা, ভাবি সব কি বলছে, কাহিনী কি, আমাকে খুলে বলবে প্লিজ? লিজা যা বলছে একদম সত্যি, তুমি ভালো মেয়ের মতো তৈরি হয়ে নাও। এর বেশি কিছু না বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরের ভিতর নিস্তব্ধতা নেমে এলো। তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। গলায় জমে থাকা ক্ষোভ আর হতাশা বেরিয়ে এলো। আমাকে না জানিয়ে হুট করে এইভাবে আমার বিয়ে ঠিক করলো কিভাবে? আমি কিছুতেই এই বিয়ে করব না। লিজা এসে পাশে বসলো। বোন শোনো, মেয়ে হয়ে জন্মালে পরের বাড়িতে আজ না হয় কাল যেতেই হয়। আর তুমি তো জানোই, বাবা এক কথার মানুষ, উনি তার কথার খেলাপ কখনো করেন না। বাবার কথা শুনতেই তের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জানে তার বাবা নিজের সিদ্ধান্ত থেকে কখনো সরে দাঁড়ান না। হাজার কথা জমে থাকলেও আর মুখ খুলে বলতে পারল না তে। অবশেষে নিজের অনিচ্ছা সত্ত্বেও তাকে কবুল বলতে হলো। সব কিছু এত দ্রুত ঘটলো যে সে ঠিক বুঝে উঠতেই পারল না কখন মানুষগুলো এলো, কখন বিয়ের কাজ শেষ হলো। এমনকি নিজের স্বামীর মুখটাও সে ঠিক করে দেখেনি। সব কিছু যেন স্বপ্নের মতো হুট করে ঘটে গেল। ঘড়ি কাটা প্রায় 12টার কাছাকাছি। ঘরে শুধু একটি ডিম লাইট জ্বলছে। আলোটা এত ক্ষীণ যে চারপাশের জিনিসগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তের মুখটা মলিন, বুকের ভেতর জমে আছে অজস্র কষ্ট। মনে হচ্ছে যদি একটু কাঁদতে পারতো হয়তো মনটা হালকা হতো। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো। তে একটু সোজা হয়ে বসলো। নিঃশব্দে এসে তীর পাশে বসে পড়ল। কয়েক মুহূর্ত কোনো কথা বলল না, যেন দুজনেই নিজেদের অচেনা নীরবতার ভেতর আটকে আছে। জাঙ্কুক ধীরে ধীরে হাত বাড়িয়ে তীর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর 2 হাত দিয়ে তীর গাল চেপে ধরে নিজের অধরজোড়া তীর অধরে ডুবিয়ে দিল। 5 মিনিট পর জাঙ্কুক তেকে ছেড়ে দিল। তে যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সে জাঙ্কুকের পাশ কেটে চলে যেতে লাগে। তখনই জাঙ্কুক খাপটি মেরে তার হাত ধরে ফেলে টেনে নিয়ে শুয়ে দেয়। এরপর আস্তে আস্তে তের মুখমণ্ডল ও গ্রীবা দেশে নিজের অধরের স্পর্শ দেয়। এক পর্যায়ে তের পরনের শাড়ি এক টানে সে খুলে ফেললো। আর তার সব কিছু হয়ে গেল জাঙ্কুকের দখলে। জাঙ্কুক এই মানুষটা তের কাছে সম্পূর্ণ অচেনা, তবুও এখন থেকে তার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। নিঃশব্দ সেই ঘরে শুরু হলো এক অজানা সম্পর্কের প্রথম রাত। সকালবেলা জানালার ফাঁক দিয়ে সকালের সূর্যের নরম আলো তের মুখে পড়তেই তার চোখ মুখ কুঁচকে গেল। সে আস্তে আস্তে তার চোখ জোড়া খুলে বসে পড়ল। মাথাটা কেমন জানি ভারী লাগছিল। ঘুম ঘুম চোখে চারপাশ তাকিয়ে দেখার পর সব কিছু বুঝতে খানিকটা সময় লাগলো। তার আঁখি জোড়া চলে গেল তার শরীরের দিকে, সঙ্গে সঙ্গে পাশে থাকা চাদর পেঁচিয়ে নিল। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে সরাসরি ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ ধরে গোসল করলোতে ঠান্ডা পানির ধারা শুয়ে ছুঁয়ে যেতে যেতে যেন রাতের অস্বস্তি আর ক্লান্তিটা কিছুটা ধুয়ে নিয়ে গেল। কিন্তু মনের ভেতরে ভারটা তেমন কমলো না। গোসল সেরে যখন সে ওয়াশরুম থেকে বের হলো তখন তার চোখ প্রথমে গিয়ে পড়লো বিছানার দিকে। বিছানাটা গোছানো, কিন্তু সেখানে কেউ নেই। তে একটু থমকে গেল। ঘরের চারদিকে তাকালো, কোথাও কারো চিহ্ন নেই, না বারান্দায় না ঘরের অন্য পাশে। মনে হলো সে যেন অনেক আগেই বেরিয়ে গেছে। একটা অদ্ভুত নিঃসঙ্গতা এসে ভর করলো। কিছুক্ষণ এভাবেই কাটলো। হঠাৎ দরজার কাছে কারো পায়ের শব্দ হলো।
তারপর দরজাটা একটু খুলে উকি দিল একটা মেয়ে। মেয়েটি হাসি মুখে বলল, ভাবি তোমাকে কেমন নিচে রাখছে। তে মেয়েটিকে ফলো করতে করতে নিচে নামলো। ঠিক তখনই রান্নাঘরের ভিতর থেকে এক মধ্যবয়সী মহিলা বেরিয়ে এলেন। মেয়েটিকে দেখে তিনি প্রশ্ন করলেন, তোর ভাইয়া কোথায় গেছে? মর্নিং ওয়াক করতে বের হয়েছে হয়তো। মহিলাটি মাথা নেড়ে তের দিকে তাকালো। তার চোখে এক ধরনের কোমলতা ছিল। তিনি মৃদু হাসি দিয়ে বলে উঠল, এদিকে এসো মা। তে একটু অপ্রস্তুত হয়ে গেল। সে স্বভাবতেই মাথার ওড়নাটা আরেকটু ঠিক করে নিল। নতুন পরিবেশে নিজের অজান্তেই একটু বেশি গুছিয়ে নিতে ইচ্ছে করছিল। তারপর ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দাঁড়াও। ঠিক তখনই একটা কড়া গলা ভেসে এলো। তে চমকে উঠে তাকালো। মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রায় 6 ফুট লম্বা এক যুবক। ফর্সা গায়ের রং, তীক্ষ্ণ দৃষ্টি, মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। তাকে দেখে মনে হয় এই মানুষটা খুব কমই হাসে। লোকটি ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখ সরাসরি গিয়ে থামলো তের উপর। তারপর মধ্যবয়সী মহিলা অর্থাৎ জিনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে উঠল, মম, এই মেয়ে এখানে কি করছে? ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূরে যেতে বলো। জাঙ্কুক, তুই এসব কী বলছিস? মাথা ঠিক আছে তোর? ও এখন তোর বিয়ে করাবো, ওর সাথে ভালো ব্যবহার করবি। তে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা হঠাৎ কেমন জানি ভারী হয়ে উঠল। তাহলে এই মানুষটাই তার স্বামী জাঙ্কুক। অদ্ভুত ব্যাপার, স্বামীর মুখ তো দূরের কথা, তার নামটাও সে ঠিক করে জানতো না। জাঙ্কুক আর কোনো কথা বলল না। সে তার বোনের দিকে তাকিয়ে বলল, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়। কথাটা বলেই সে আর দাঁড়ালো না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। কেউ তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মনের ভিতর একটাই কথা ঘুরপাক খেতে লাগলো, রাতে সেই মানুষটা আর সকালের এই মানুষটা যেন সম্পূর্ণ আলাদা। তার ভাবনার মাঝেই জিন 1 কাপ কফি এগিয়ে দিল। যাও মা, এটা জাঙ্কুককে দিয়ে এসো। তে যেন একটু লাফিয়েই 1 পা পিছিয়ে গেল। 2 হাত তুলে তাড়াতাড়ি বলল, মাফ করবেন, আমি পারবো না। তার চেয়ে কোথায় কি বাসন আছে আমাকে বলুন, আমি সেগুলো ধুয়ে দিচ্ছি, কিন্তু ওনার কাছে যেতে বলবেন না। ছি ছি, তুমি বাসন মাজবে কেন? তিনি মৃদু হেসে বলে উঠল, তুমি এই কফিটাই জাঙ্কুককে দিয়ে এসো। কথা শেষ করেই প্রায় জোর করে কফির কাপটা তের হাতে ধরিয়ে দিলেন। তে আর কিছু বলতে পারলো না। অনিচ্ছার অজানা ভয় নিয়ে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। জাঙ্কুকের ঘরের দরজার সামনে এসে একটু থামলো। ভেতর থেকে ল্যাপটপের কিবোর্ড চাপার শব্দ আসছে। তে সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকলো। জাঙ্কুক বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে কিছু দেখছিল। সে মাথা না তুলেই বলল, টেবিলের উপর রেখে যা, তারপর দরজাটা লাগিয়ে বের হয়ে যা। তে চুপচাপ এগিয়ে গিয়ে টেবিলের উপর কফির কাপটা রাখলো। তারপর দ্রুত বের হয়ে আসতে গেল। ঠিক তখনই তার পা হোঁচট খেলো। নিজেকে সামনে নিলেও টেবিলের পাশে রাখা একটা ফুলদানি মেঝেতে পড়ে গিয়ে ভেঙে গেল। ঝনঝন শব্দে ঘর ভরে গেল। জাঙ্কুক তৎক্ষণাৎ তাকালো। তার চোখ গিয়ে থামলো তের উপর। মুহূর্তের মধ্যেই সে উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে গেল। তের হাত শক্ত করে ধরে তাকে দেয়ালের কাছে ঠেলে দাঁড় করালো। তার চোখে তখন স্পষ্ট বিরক্তি। তখন কি বলেছিলাম শুনতে পাওনি? জাঙ্কুকের ঠান্ডা কণ্ঠ কিন্তু ধারালো, আমি তোমাকে বউ বলে মানি না। আমার আশেপাশে যদি আর একবারও ঘুরঘুর করতে দেখি তাহলে কিন্তু ভালো হবে না। কথা শেষ করে সে হাত ছেড়ে দিল। তে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা তুলল। চোখে ভয় নেই, বরং এক অদ্ভুত দৃঢ়তা। এই যে মিস্টার, নিজেকে কী ভাবেন আপনি? আপনি কি ভাবছেন আপনার আশেপাশে না থাকলে আমি বসে বসে কাঁদবো? হ্যাঁ, আপনি ভুল ভাবছেন। আমি কিন্তু অন্য মেয়েদের মতো ভ্যাবা করে কাঁদতে শিখিনি। আমি শিখেছি আপনার মতো অহংকারী মানুষদের শিক্ষা দেওয়া। একটু থেমে সে স্পষ্ট করে বলল, আর হ্যাঁ, আপনি একটা কথা মনে রাখবেন, এই বিয়ে আমিও মানি না, আর আপনাকেও না। কথাগুলো যেন জাঙ্কুককে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। সে অবাক হয়ে তাকিয়ে রইল তের দিকে। একটা মেয়ে এত আত্মবিশ্বাস নিয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলবে, এটা যেন তার কল্পনাতেও ছিল না। নিজেকে সামনে নিয়ে জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। বিয়ে করতে চাওনি? তাহলে বিয়ে কেন করলে? প্রশ্নটা শুনে তের মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। তার চোখে এক ঝলক কষ্ট ভেসে উঠল, কিন্তু সে কিছু বলল না। চুপচাপ ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। কয়েক মুহূর্ত পর দরজাটা নীরবে বন্ধ হয়ে গেল। জাঙ্কুক তখনও একই জায়গায় দাঁড়িয়ে। সন্ধ্যা নেমে এসেছে ধীরে ধীরে। সারাদিনে একবারও আর জাঙ্কুকের মুখোমুখি হয়নি তে। দিনের বেশিরভাগ সময়টাই সে কাটিয়েছে জেমিনের সঙ্গে। জেমিন বেশ প্রাণবন্ত স্বভাবের মেয়ে, কথা বলতে ভালোবাসে, হাসতে ভালোবাসে। সারাদিন সে নানা গল্প করেছে বাড়ির, নিজেদের ছোটোবেলার জাঙ্কুকের, কিন্তু তে দিক থেকে কথার জবাব খুব বেশি আসেনি। তবুও জেমিনের কথার ভিতর দিয়ে তে অনেক কিছু জেনে নিয়েছে।
জাঙ্কুকের বয়স তখন 13, জেমিনের বয়স তখন 2 বছর। তখনই তাদের বাবা মারা যান। সেই সময় থেকেই নাকি জাঙ্কুক বদলে যায়। আগে নাকি সে খুব হাসি খুশি ছিল, কিন্তু বাবার মৃত্যুর পর ধীরে ধীরে চুপচাপ হয়ে যায়। প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলে না। তারপর অনেক কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে জাঙ্কুক নিজের ব্যবসা শুরু করে। ধীরে ধীরে সেই ছোট ব্যবসাটাই বড় হয়ে ওঠে। এখন তার আইটি কোম্পানি দেশের নামকরা কোম্পানিগুলোর মধ্যে একটি। জেমিনি সব বলতে বলতে গর্বে হাসছিল, কিন্তু তে শুধু নীরবে শুনেছে। তার নিজের ভিতরে যেন এক অদ্ভুত শূন্যতা জমে আছে। এদিকে সারাদিন একবারও সে তার নিজের বাড়ির কারোর সাথে কথা বলেনি। 2-1 বার তার ভাবি ফোন করেছিল, কিন্তু তে ফোনটা রিসিভ করার বদলে চুপচাপ সুইচ অফ করে রেখেছে। তার মনে হচ্ছিল এখন যদি কারোর সাথে কথা বলে হয়তো নিজেকে আর সামলাতে পারবে না। অনেক অভিমান জমে গেছে পরিবারের উপর। সন্ধ্যার একটু পর সে একা একা ছাদে উঠে এলো। আকাশটা তখন ঘন কালো মেঘে ঢাকা আছে। কিছুক্ষণ পরে আকাশ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো। ধীরে ধীরে সেই ফোঁটাগুলো ঘন হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ঝিরঝির বৃষ্টি নেমে গেল। বৃষ্টির পানি তার চুল ভিজিয়ে নিল, ওড়না ভিজিয়ে দিল। মুখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো ফোঁটা ফোঁটা জল। মনে হচ্ছিল প্রকৃতি তার হয়ে কেঁদে ফেলছে। ঠিক তখনই হঠাৎ সে অনুভব করলো তার পাশে কেউ এসে দাঁড়িয়েছে। তে একটু ঘুরে তাকালো। জাঙ্কুক দাঁড়িয়ে আছে। বৃষ্টির ভেজা আলো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সে। তার চোখ দুটো স্থির হয়ে আছে তের দিকে। তে এক মুহূর্ত তাকিয়ে থেকেই মুখ ঘুরে নিল। সে আর কিছু না বলে সেখান থেকে চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই জাঙ্কুক হঠাৎ এগিয়ে এসে তার হাতটা ধরে ফেললো। তে চমকে উঠল। এর আগে জাঙ্কুক তাকে নিজের দিকে টেনে নিল। মুহূর্তের মধ্যে তে শরীর গিয়ে ঠেকলো জাঙ্কুকের বুকের সাথে। বৃষ্টির শব্দের মাঝেও দুজনের নিঃশ্বাস যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে ছটফট করে বলল, হাত ছাড়ুন। কিন্তু জাঙ্কুক হাত ছাড়লো না। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বলল, তুমি বৃষ্টিতে ভিজছো কেন? তে ঠান্ডা গলায় উত্তর দিল, আপনার জানার দরকার নেই। জাঙ্কুক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত দ্বিধা। তারপর ধীরে ধীরে বলল, তুমি আমাকে সত্যি বিয়ে করতে চাওনি? কথাটা শুনে তে একটু থমকে গেল। মুখ তুলে তাকালো না। সে বলল, আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নয়। বৃষ্টির ফোঁটা তখন আরো জোরে পড়ছে ছাদের উপর রেলিংয়ে। দুজন মানুষের নীরবতার মাঝেও জাঙ্কুক হালকা করে নিঃশ্বাস ফেলল। তার কণ্ঠ এবার আগের চেয়ে শান্ত। তোমার জেদটা বেশ। তে এবার মুখ তুলে তাকালো। চোখ দুটো ভিজে বৃষ্টিতে, নাকি অন্য কিছুর জন্য বোঝা যায় না। সে ধীরে ধীরে বলল, আপনার অহংকারও কম না। কথাটা শুনে জাঙ্কুক কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর অদ্ভুতভাবে ঠোঁটের কোণে খুব সামান্য একটা হাসি ফুটিয়ে তুলল, হয়তো অনেকদিন পর। আর সেইতে সেটা খেয়াল করলো না। বৃষ্টি তখন আরো জোরে নামছে। আর সেই বৃষ্টির ভিতর দাঁড়িয়ে আছে দুজন মানুষ, যাদের সম্পর্কটা শুরু হয়েছে অচেনা দূরত্ব দিয়ে, কিন্তু ভাগ্য হয়তো ধীরে ধীরে তাদের কাছাকাছি টেনে আনছে। রাত প্রায় 10টা। ড্রয়িং রুমের বড় সোফাটার সামনে টেবিলের উপর ছড়িয়ে রাখা আছে নানা রকম গহনা। জিন বলে উঠল, দেখো মা, এগুলো সব আমার গহনা। তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। তে চুপচাপ বসে আছে। তার দৃষ্টি গহনাগুলোর উপর গেল। চোখে কোনো আগ্রহ নেই। তে ধীরে মাথা নাড়ল, না, আমার কিছু লাগবে না। আচ্ছা মা, তোমাকে কিচ্ছু নিতে হবে না, কিন্তু যখন যেটা দরকার হবে আমার কাছ থেকে চেয়ে নেবে, কেমন? তে নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক তখনই জেমিন ঢুকলো ভিতরে। সে হাঁপাতে হাঁপাতে বলল, ভাবি, ভাইয়া তোমাকে ডাকছে। তে অবাক হয়ে তাকালো। পাগল নাকি? উনি আমাকে ডাকছেন? কিছুতেই হতে পারে না। জেমিন তের দিকে এগিয়ে এসে ভুরুকুচকে বলে উঠল, কেন হতে পারে না? তুমি ভাইয়ের বউ, ভাইয়া তোমাকে ডাকতেই পারে, এটা তো স্বাভাবিক বিষয়। সকালবেলা কি বলেছিল শুনতে পাওনি? আমি ভাই কোথাও যাচ্ছি না। কিন্তু তের এই জেদ বেশিক্ষণ টিকলো না। জিন আর জেমিন দুজনে মিলে তাকে প্রায় জোর করে উঠিয়ে দিল সেখান থেকে। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও তেকে জাঙ্কুকের ঘরের দিকে যেতে হলো। তারপর ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকতে সে থমকে গেল। ঘরটা পুরো অন্ধকার। তের বুকের ভিতর হঠাৎ করে ধুকপুকানি শুরু হয়ে গেল। তে সুইচ বোর্ড খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করে খাম্বার মতো কিছু একটার সাথে ধাক্কা খেলো, যার কারণে ভয় পেয়ে জোরে চেঁচিয়ে উঠতেই জাঙ্কুক মুখ চেপে ধরলো। তারপর জাঙ্কুক দাঁত কটমট করতে করতে বলল, এই মেয়ে, এভাবে চেঁচাচ্ছ কেন? ভূত দেখেছ নাকি? তে টেনে হেসড়ে জাঙ্কুকের হাত ছাড়িয়ে নিল। তারপর আঙুল তুলে বলল, একদম বাজে কথা বলবেন না, আল্লাহ না করুক। আমি ভূত দেখতে যাব কেন? ভূত বলে কিছু হয় নাকি? জাঙ্কুক আর কিছু বলল না। সে বিছানার দিকে যাচ্ছিল, আবার থেমে গিয়ে ঘুরে এসে বলল, 1 মিনিট, তুমি আমার ঘরে কি করছো? তোমাকে না বলেছি তুমি আমার চোখের সামনে আসবে না? তাহলে আমার সামনে আসার সাহস কি করে হয় তোমার? তে দৃঢ়তার সাথে বলল, আমি আপনার কে? জাঙ্কুক মুখ ঘুরিয়ে নিল আর বলল, শোনো,
আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোমাকে বউ বলে মানি না। এর চেয়ে ভালো হবে তুমি তোমার জায়গাটা বুঝে নাও। তে কথা শুরু করে বলল, আপনি মানেন আর না মানেন, আমি তো আপনার বউ। তাহলে এখন আপনি একটা কথা শুনে রাখেন, আপনি আমাকে মানেন আর না মানেন, এই ঘরটা এখন আমারও, আর আমি এই ঘরেই থাকবো। আপনার ভালো না লাগলে আপনি বেরিয়ে যেতে পারেন। তের এই কথা শুনে জাঙ্কুক ভীষণ রেগে গেল। আজ পর্যন্ত কেউ তার সাথে এভাবে মুখে মুখে তর্ক করেনি, চোখ তুলে দেখানোর সাহস পর্যন্ত করেনি। আর এই মেয়ে কিনা জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে তার উপরে 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। নিজেকে তো খুব আমার বউ বউ বলে দাবি করছো, তাহলে বউয়ের দায়িত্ব পালন করো। জাঙ্কুক অনেক শক্ত করে চেপে ধরে তেকে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে সে পেরে উঠছে না। জাঙ্কুক জোর করে তের অধরের সাথে নিজের অধর ডুবিয়ে দিল। তে অনুভব করতে থাকে জাঙ্কুকের দাঁত। সে ছটফট করা শুরু করলো। সুযোগ বুঝে জাঙ্কুককে 2 হাত দিয়ে জোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। জাঙ্কুক তখন রাগে রাগে চোখে তের দিকে তাকিয়ে থাকলো। তে জাঙ্কুকের দিকে সরে গিয়ে এক ছটকায় জাঙ্কুকের শার্টের কলার ধরে বলে উঠল, আপনি আসলে কি চান আমাকে দয়া করে বলবেন? এইভাবে কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? বিশ্বাস করেন আমি আপনাকে বিয়ে করতে চাইনি। শুধু আপনাকেই কেন, এই মুহূর্তে আমি কাউকে বিয়ে করতে চাইনি। কিন্তু জাঙ্কুকের ভুরু কুঁচকে গেল। কিন্তু কি? তে আস্তে আস্তে জাঙ্কুকের শার্টের কলার ছেড়ে দিল। সে আর কিছু বলল না, একেবারে চুপ হয়ে বসে রইল। আর জাঙ্কুক সেই রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। এরপর এভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে নিল। পরের দিন তের ভাবি আর ভাইয়া এলো। তে তখন জেমিনের সাথে গল্পে মজে ছিল। জিন ড্রয়িং রুমে দাঁড়িয়ে মৃদু গলায় বলে উঠল, তেমা তোমার বাড়ির সবাই এসেছে, ওদের তুমি তোমার ঘরে নিয়ে যাও। তে একটু থমকে গেল, কিছু বলল না, ধীরে ধীরে উঠে আসলো। সবাই তার পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠলো। জাঙ্কুকের ঘরে দরজা ঠেলে ভেতরে ঢুকে তে সবার বসার জন্য ইশারা করলো। ঘরের ভেতরে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউ যেন ঠিক বুঝে উঠতে পারছিল না কিভাবে কথা শুরু করবে। এই সময় লিজা তার ব্যাগ থেকে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করে তের হাতে ধরিয়ে দিল। তে ফুরুকুসকে তাকালো। কি হয়েছে? লিজা শান্ত গলায় বলল, মা কথা বলবে তোমার সাথে। মুহূর্তের মধ্যে তের মুখভঙ্গি বদলে গেল। চোখ ঝলসে উঠল রাগে। সে হঠাৎ করে কড়া গলায় বলে উঠল, আমি কারোর সাথে কোনো রকম কথা বলতে চাই না। ওই মহিলাকে বলে দাও আমার সাথে যেন কোনোভাবে যোগাযোগ রাখার চেষ্টা না করে। আমি ওই মহিলার সাথে একদমই কোনো কথা বলতে চাই না। ঘরের ভেতর সবাই স্তব্ধ হয়ে গেল। তে থামলো না। সে লিজার দিকে তাকিয়ে আবার বলে উঠল, আমি ভাবি তোমাকেও বলেছি, তুমি এসেছো ভালো কথা, খাওয়া দাও, তারপর সম্মান মতো চলে যাও। এর চেয়ে বেশি কিছু আমার থেকে আশা করবে না। তার কথা শেষ হতেই ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। ফোনের ওপাশে তার মা তার পুরো কথা শুনতে পেল। হঠাৎ তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। এই সময় তিনি আর নিজেকে সামলাতে পারলো না, অঝরে কেঁদে উঠল। আর এদিকে তের কথায় লিজা গভীরভাবে আঘাত পেল। সে কখনো ভাবেনি তে তার সাথে এমন ব্যবহার করতে পারে। তেকে সে সবসময় নিজের ছোট বোনের থেকেও বেশি ভালোবেসেছে, কিন্তু আজ তার মুখ থেকে বের হওয়া কথাগুলো যেন সোজা এসে লিজার বুকের ভেতর আঘাত করলো। এরপর থেকে লিজার তেমন কোনো কথা বলল না। সে চুপচাপ বসে রইল। খাবার টেবিলে সবার একই অবস্থা। সবাই যখন খাচ্ছিল তখন সে নীরবে বসেছিল। বিকেলের দিকে জাঙ্কুক বাসায় ফিরল। ড্রয়িং রুমে ঢুকতেই সে দেখতে পেল তের বাড়ির সবাই বসে আছে। তের বাড়ির সবাইকে না চিনল, তের ছোট চাচি তাকে চিনতে পেরেছে। এক মুহূর্তের জন্য অবাক হলো সে। দ্রুত মুখে ভদ্র হাসি টেনে বলে উঠল, আসসালামু আলাইকুম। সবাইকে সালাম জানিয়ে সে বলল, আপনারা বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কথা শেষ করে সে সোজা নিজের ঘর দিকে চলে গেল। এদিকে তে চুপচাপ বসে সবকিছু পর্যবেক্ষণ করছিল। এদিকে সবিন অর্থাৎ জাঙ্কুকের ছোট ভাই, সে এসবের কিছুই বুঝছে না। বোনের শ্বশুর বাড়িতে এসে সে তো আনন্দে আত্মহারা। ঘরের এদিক ওদিক দৌড়চ্ছে, কখনো সিঁড়ি বেয়ে উপরে উঠছে, কখনো আবার নিচে নামছে। জাঙ্কুক যখন নিজের ঘরে ঢুকলো তখন সবিন সেখানেই খেয়েছিল। জাঙ্কুকের ছোট বাচ্চাদের খুব ভালো লাগে। সে মুস্কি হেসে সবিনের পাশে এসে বসলো। তোমার নাম কি? সবিন বলে উঠল, আমার নাম সবিন। জাঙ্কুক হেসে বলল, অনেক সুন্দর নাম তো। তোমার কি হয়? সবিন তৎক্ষণাৎ বলে উঠল, আমার বোন হয়, আপু। জাঙ্কুক পকেট থেকে একটা চকলেট বের করে সবিনের হাতে দিল। তারপর তার চুলে হাত বুলিয়ে বলল, তুমি তোমার আপুর মতোই কিউট। এই দৃশ্য দরজার কাছে দাঁড়িয়ে তে অনেকক্ষণ ধরে দেখছিল, কিন্তু কিউট কথাটা শুনে সে অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, যে লোকটা আমাকে দু চোখে সহ্য করতে পারে না তার কাছে আমি আবার কিউট।
তে গলা খাকাই দিয়ে ঘরে ঢুকলো। সবিন, সবাই বাসায় যাবে, তোকে নিচে ডাকছে। জাঙ্কুক পুরো তুলে তাকালো। এখনই কেন যাবে? একবার ডিনার করে যাওয়ার কথা বলো। জাঙ্কুকের এই আচরণে তে সত্যি অবাক হয়ে গেল। তবুও সে তার কথায় কান না দিয়ে আবার সবিনকে ডাকলো। সবিন, চল নিচে। জাঙ্কুক এবার একটু বিরক্তি গলায় বলল, কি বললাম? না, তোমার দ্বারা কাজ হবে না, আমি গিয়ে বলছি। কথাটা বলে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তে রীতিমতো হতভম্ব হয়ে গেল। সে সবিনের হাত ধরে জাঙ্কুকের পিছু পিছু নিচে নেমে এলো। জাঙ্কুক নিচে এসে তের চাচিকে বলে উঠল, আন্টি এখন থেকে যান, একেবারে ডিনার করে গেলে খুব ভালো হতো। জাঙ্কুক আরো কয়েকবার জোর করলো, শেষ পর্যন্ত কেউ আর কিছু বলো না। অবশেষে একে একে সবাই বিদায় নিয়ে বেরিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে তে নিঃশব্দে সবকিছু দেখছিল। তার বুকের ভেতরটা এখন অদ্ভুত এক ভারে চেপে আছে, যেন অনেক না বলা কথার বোঝা জমে আছে সেখানে। তে দু পা তুলে বিছানার উপর জড়সড় হয়ে বসে আছে। হালকা বাতাসে জানলার পর্দা দুলছে, আর সেই সঙ্গে তার বুকের ভেতরটাও যেন কাঁপছে অনবরত। দরজাটা বন্ধ হওয়ার মৃদু শব্দে সে চমকে তাকালো। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে এসে বিছানার এক পাশে বসলো। জাঙ্কুক বসতেই তে কাঁচামাচু হয়ে গেল, যেন তার পাশে বসা মানুষটা থেকে দূরে সরে গেল, একটু নিরাপদ থাকবে এই ভেবে। ধীরে ধীরে গুটিয়ে আরো সরে যেতে লাগলো। জাঙ্কুক একবার তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে উঠল, ভয় পাওয়ার দরকার নেই, কিছু করবো না। তে ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলল, আমি করতে দিলে তো করবেন। জাঙ্কুক কপাল কুঁচকে তাকালো। কিছু বললে? তে তড়িঘড়ি করে মাথা নেড়ে বলল, কই না তো। জাঙ্কুক গভীর নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তারপর গম্ভীর গলায় বলে উঠল, এই মেয়ে, তুমি কিসে পড়ো? তীর চোখের সঙ্গে সঙ্গে ক্ষোভের ছায়া নেমে এলো। সেটা যেন আপনি কি করবেন? আপনি তো আমার সব স্বপ্ন, সব আশা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। জাঙ্কুকের ধৈর্য এবার আরেকটু করে ক্ষীণ হয়ে গেল। আমি যেটা প্রশ্ন করেছি তার উত্তর কিন্তু এটা না। বেশি ভ্যান ভ্যান না করে আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো। তে মাথা নিচু করে বলল, না, আমি আপনাকে কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। এবার সত্যি জাঙ্কুকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে তের দু বাহু শক্ত করে চেপে ধরল, কণ্ঠস্বর নিচু কিন্তু তাতে স্পষ্ট রাগের ছাপ। আমাকে রাগিও না, আমাকে রাগানোর ফল কিন্তু ভালো হবে না। তের ব্যথা লাগছিল, তবু সে মুখে মুখে তর্ক ছাড়ল না। দাঁতে দাঁত চেপে বলল, কি করবেন আপনি? জাঙ্কুকের চোখ দুটো আরো গাঢ় হয়ে উঠল। এমন হাল করবো যাতে দ্বিতীয়বার আমার সাথে তর্ক করার আগে হাজারবার ভেবে নিতে হবে। তিনি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের শক্ত হাত থেকে বের হতে পারল না। জাঙ্কুক ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো। তার অধর যখন তের অধরে ছোঁয়ার একদম কাছাকাছি, ঠিক তখনই তে তড়িঘড়ি করে উঠে বলল, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। জাঙ্কুক থেমে গেল। এক মুহূর্ত তাকিয়ে থেকে সে তেকে ছেড়ে দিল। তারপর সোজা হয়ে বসে শান্ত গলায় বলল, কাল থেকে আগের মতো মেনটেন করে রেগুলার কলেজ আর কোচিংয়ে যাবে। একদিনও ফাঁকি দিতে যদি দেখেছি তাহলে কিন্তু খারাপ হবে। জাঙ্কুকের কথা শুনে তের যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। তার চোখ দুটো বিস্ময় বড় হয়ে গেল। বুকের ভেতরে আনন্দের ঢেউ উঠল। খুশিতে প্রায় আত্মহারা হয়ে সে কৃতজ্ঞতার সঙ্গে বলল, সত্যি বলছেন? জাঙ্কুক সংক্ষিপ্তভাবে উত্তর দিল, হ্যাঁ সত্যি, আমি মিথ্যা বলি না। তের মনে হচ্ছিল যেন হঠাৎ করে তার আটকে থাকা আকাশটা আবার খুলে গেছে। এই আনন্দটা সে কাউকে বোঝাতেও পারবে না। তার মুখে ফুটে উঠেছিল উজ্জ্বল হাসি, কিন্তু মুহূর্তের মধ্যে সেই হাসি আবার মিলিয়ে গেল। মুখটা একটু ভার করে সে বলল, কিন্তু আমার তো বই সব ওই বাড়িতে। জাঙ্কুক সহজ গলায় বলল, কালকে গিয়ে নিয়ে এসো। তে সঙ্গে সঙ্গে মুখ গোমরা করে ফেলল, না, আমি আর ওখানে যাব না। কেন? না মানে কিছু না, বাদ দেন, ঘুমিয়ে পড়েন, রাত হয়েছে। কথাটাই বলি সে অন্য মুখ হয়ে ধীরে ধীরে বিছানা শুয়ে পড়ল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন সকালবেলা সূর্যের মোলায়েম আলো জানলার ফাঁক গলে এসে পড়ছে তের মুখে। আলোটা তেমন তীব্র নয়, এখনো খুব সকালও হয়নি, তবুও অজানা এক কারণে তের ঘুম ভেঙে গেল। চোখ না খুলে সে একটু নড়ে চড়ে উঠতে গেল। ঠিক তখন এসে অনুভব করলো কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। মুহূর্তেই তার ঘুম উড়ে গেল। তে তাকাতে দেখতে পেল জাঙ্কুক তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দৃশ্যটা দেখি তের ভুরু কুঁচকে গেল। সাথে সাথে জাঙ্কুকের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আশ্চর্যজনকভাবে যতবারই সে ছাড়ানোর চেষ্টা করছে জাঙ্কুকের হাত যেন ততবারই আরো শক্ত হয়ে তাকে জড়িয়ে ধরছে। তে বিরক্ত হয়ে আবার নড়ে চড়ে উঠল। তার এই নড়াচড়ার স্পর্শ পেয়ে জাঙ্কুকের ঘুমও বেশিক্ষণ স্থায়ী হলো না। ঘুম ছড়ানো কণ্ঠেই চোখ না খুলে বিড়বিড় করলো, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে হারাতে পারবো না। কথাগুলো শুনে তে হতভম্ব হয়ে গেল। মনে মনে বলতে লাগলো, লোকটা কি মাথা ঠিক আছে? কি বলছে এসব?
এই আজব কথাগুলো নিয়ে আর মাথা ঘামালো না সে। বিরক্ত হয়ে জাঙ্কুককে ডাকতে শুরু করলো। এই যে মিস্টার, সাউন্ড বলছি। জাঙ্কুক ধীরে ধীরে চোখ খুললো। চোখ খুলতে তার দৃষ্টি গিয়ে পড়লো তের চোখে। এক মুহূর্তের জন্য দুজনের চোখ এক জায়গায় স্থির হয়ে রইল। তখনও জাঙ্কুকের বাহু শক্ত করে জড়িয়ে আছে তেকে। ঘোর কাটতেই তে আবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকে এবার দাঁতে দাঁত চেপে বলে উঠলো, এই জীবন জাঙ্কুক, একবার কোনো কিছু ধরে তা কখনোই ছাড়ে না, বুঝেছ? আপনাকে আমি মানি না। তে কপাল কুঁচকালো, তারপর এক নিঃশ্বাসে বলে ফেললো, আর আপনি তো খুব বড় বড় লেকচার দিচ্ছিলেন, আপনি নাকি আমাকে বউ বলে মানেন না, তাহলে এখন এত কিসের জোর খাটাচ্ছেন? তের কথা জাঙ্কুকের চোখের দৃষ্টি মোটেই বদলে গেল। কয়েক সেকেন্ড সে চুপ করে তের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎই তেকে ছেড়ে দিল। তের বুকের ভেতর ধুকপুকানি এখনো থামেনি। ঘরের ভেতর কয়েক মুহূর্ত নিস্তব্ধতা নেমে এলো। দুপুরে বিছানার উপর উপর হয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল তে। কখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আর কখনো অকারণে একের পর এক ভিডিও স্ক্রল করে যাচ্ছে। ঠিক তখনই দরজা খুলে ভেতর ঢুকলো জাঙ্কুক। অফিস থেকে সদ্য ফেরা, মুখে হালকা ক্লান্তির ছাপ, হাতে একটা মাঝারি সাইজের সুটকেস। তে প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু জাঙ্কুক যখন সুটকেসটা এনে তার সামনে বিছানার উপর রাখলো, তখন সে ভ্রুকুচকে তাকালো। এর মধ্যে কি আছে? জাঙ্কুক সংক্ষিপ্ত গলায় বলল, খুলে দেখো। না, আগে বলুন কি আছে, তারপর খুলবো। মাথা আছে। তে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, তারপর হঠাৎ অবাক হয়ে মুখে হাত চাপা দিয়ে ফিসফিস করে বলল, দিনে দুপুরে কার মাথা কেটে ফেলেছেন? জাঙ্কুক বিরক্ত হয়ে কড়া গলায় বলল, একদম চুপ বলছি, আগে খোলো। তে সঙ্গে সঙ্গে চুপ করে গেল। মাথা নিচু করে ধীরে ধীরে কাপা হাতে সুটকেসের চেন খুললো। চেন খুলতেই তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। ভিতরে সুন্দর করে গুছিয়ে রাখা তার সব বই, খাতা আর প্রয়োজনীয় কাগজপত্র। কয়েক মুহূর্তে সে নিঃশব্দে তাকিয়ে রইল, তারপর অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে? জাঙ্কুক সহজ গলায় বলল, তুমি নাকি তোমার বাসায় যাবে না, তাই আমি গিয়ে নিয়ে আসলাম। আপনি অনেক ভালো। কথাটা অজান্তে তের মুখ দিয়ে বেরিয়ে গেল। জাঙ্কুক সঙ্গে সঙ্গে কথাটা কেটে দিয়ে বলল, না, আমি একেবারেই ভালো না। তারপর একটু গম্ভীর হয়ে বলল, এখন ফাঁকিবাজি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দাও, সামনে তোমার এক্সামের আর বেশি দেরি নেই। আর হ্যাঁ, আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি আর পড়াশোনার সুযোগ করে দিচ্ছি বলে এই ভেবো না যে আমি তোমাকে মেনে নিয়েছি। আমি শুধু এই সুযোগটা দিচ্ছি যাতে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াতে পারো আর আমার জীবন থেকে তাড়াতাড়ি বিদায় হতে পারো। কথাগুলো বলে জাঙ্কুক আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা ওয়াশরুমের দিকে হাঁটা দিল। জাঙ্কুকের কথাগুলো শুনে তীর মুখে হাসি মুহূর্তে মিলিয়ে গেল। চোখের ভেতর হালকা কষ্টের ছায়া নেমে এলো। সে হঠাৎ জোরে বলে উঠল, আপনিও বারবার ভুলে যাচ্ছেন কেন? আমি আপনার লাইফে থাকতে চাই না। আমাকে আপনার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না আমার আব্বু আমার সাথে এমনটা কেন করলো। আর হ্যাঁ, নিজেকে আপনি কি মনে করেন? আপনার মতো হাজারটা জীবন জাঙ্কুক আমার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, আপনাকে গোনার সময় নেই। এর কথা জাঙ্কুকের পা মুহূর্তেই থেমে গেল। সে পেছন ফিরে তাকালো না, কোনো কথা গায়ে না মেখে একটু থেমে আবার হাঁটতে শুরু করলো। সময় যেন নিজের মতো করেই বয়ে চলছিল। এর জীবনেও ধীরে ধীরে আবার আগের মতোই ছন্দে ফিরতে শুরু করলো। কলেজ, কোচিং সব কিছু আবার নিয়মিত চলছে। সকালবেলা তাড়াহুড়ো করে বের হওয়া, বিকেলে কোচিং শেষে ক্লান্ত পায়ে বাড়ি ফেরা, এই নিয়ে তার দিনগুলো কাটছিল। কিন্তু এই কয়েকদিনে একটা জিনিস একটু বদলায়নি, সেটা হলো জাঙ্কুক আর তের মধ্যকার দূরত্ব। তে আর জেমিন একই ক্লাসে পড়লো, তারা দুজনে আলাদা কলেজে পড়ে, তবে কোচিংটা তাদের একই জায়গায়। একদিন কোচিং শেষে তারা দুজনেই পাশাপাশি হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল। ঠিক তখনই অনুভব করে পেছনে কেউ আছে। তে পেছনে ফিরে তাকিয়ে বলল, আমি গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি আমাদের ফলো করছেন। আপনি আসলে কি চান বলবেন? ছেলেটা একটু অপ্রস্তুত হয়ে একবার কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা জেমিনের দিকে তাকালো, তারপর আবার তেয়ের দিকে, অতঃপর তুতলাতে তুতলাতে বলল, আমি আসলে। তে বেশি কথা না বাড়িয়ে চলে এলো জেমিনের সাথে। এরপর থেকে প্রায় প্রতিদিনই একটা অদ্ভুত দৃশ্য দেখা যেত। কলেজ ছুটি হলে গেটের সামনে দাঁড়িয়ে থাকতো ইউনো। টেবিল হতে সে কিছু একটা এগিয়ে দিত, কখনো ছোট একটা কার্ড, কখনো ফুল, আর তে মুস্কি এসে সেগুলো নিয়ে চলে আসতো। এভাবে দিনগুলো চলছিল, কিন্তু এই দৃশ্যটা প্রতিদিনই আর এক জোড়া চোখ গভীরভাবে লক্ষ্য করছিল। কিছুটা দূরে দাঁড় করানো একটি গাড়ির ভিতর থেকে স্টিয়ারিংয়ের পেছনে বসে থাকা জাঙ্কুক, তার চোখের দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে উঠছিল। হাতের মুঠো শক্ত হয়ে যাচ্ছিল, চোখে যেন আগুন জ্বলছে। রাত প্রায় 12টা। আজও জাঙ্কুক এখনো বাড়ি ফেরেনি। বিয়ের পর থেকে তে লক্ষ্য করেছে জাঙ্কুক সাধারণত এত রাত করে বাইরে থাকে না, তবুও আজ অনেক রাত হয়ে গেছে।
তে তখন পড়ার টেবিলে বসে বই দেখছিল, কিন্তু মনটা ঠিক পড়ায় বসছিল না। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো। তে মুখ তুলে তাকালো, জাঙ্কুক টলতে টলতে ভিতরে ঢুকছে। তার হাঁটার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সে স্বাভাবিক অবস্থায় নেই। তে অবাক হয়ে বলে উঠল, আপনার এত রাত হলো যে? জাঙ্কুক মাতাল কণ্ঠে এসে বলল, তাতে তো আমার তো সুবিধা, তাই না? আপনি নেশা করেছেন? এই কয়েকদিনে সে একবারও জাঙ্কুককে এমন অবস্থায় দেখেনি, কিন্তু জেমিনের মুখে শুনেছে জাঙ্কুক এসব নেশা ভান করা তো দূরের কথা, একেবারেই পছন্দ করে না। জাঙ্কুক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, আমি নেশা করেছি, বেশ করেছি, তাতে তোমার কি? তে ঠান্ডা গলায় বলে উঠল, আমার আবার কি? জাঙ্কুক দ্রুত এগিয়ে এলো, এক ছটকায় এর দুই বাহু চেপে ধরে তাকে দেয়ালের সঙ্গে সজোরে ঠেসে ধরল। তার চোখে অদ্ভুত এক জ্বলন্ত দৃষ্টি, দাঁতে দাঁত চেপে বলে উঠল, তুই কি কিছুই বুঝিস না? তুই আর কি বুঝবি? একটা ছেলের মন বোঝার ক্ষমতা কি তোর আছে নাকি? এই ব্যথায় কেঁপে উঠল, গঙ্গাতে গঙ্গাতে বলল, আজ ছাড়ুন লাগছে। কিন্তু জাঙ্কুকের হাত আর শক্ত হয়ে উঠল। সে গর্জে উঠল, বল, তোকে ওই ছেলেটা কিভাবে খুশি করে, যেটা আমি পারবো না? বল, তোকে কিভাবে খুশি করতে হবে? কতক্ষণ করলে তুই খুশি হবি? ও কতক্ষণ পারে যে আমি পারবো না? কথাগুলো শুনে তীর এক মাথায় উঠে গেল। সে তার ভেতরে সমস্ত শক্তি দিয়ে জাঙ্কুককে জোরে ধাক্কা দিল। জাঙ্কুক তখনও টলছিল, ধাক্কা খেয়ে এক পা পিছিয়ে গেল। তে তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, ছি, এসব কি বলছেন আপনি? আর আপনি কে আমাকে এসব প্রশ্ন করার? সে তাদের দাঁত চেপে বলল, আপনি তো আমাকে বউ মানেন না, তাহলে আপনার সমস্যা কি? জাঙ্কুক আর কিছু বলল না। সে সোজা গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। আজ আর ফ্রেশ হওয়ার প্রয়োজন বোধ করল না সে। পরিহিত পোশাক আর খুলো না, যেন শরীরের সমস্ত শক্তি এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে। তে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ। তবু সে ধীরে ধীরে জাঙ্কুকের কাছে এগিয়ে এলো। নিঃশব্দে জাঙ্কুকের পরিহিত কোটটা খুলে নিতে লাগলো। জাঙ্কুক তখন চোখ বুজে আছে, কিন্তু তার ঠোঁট কাঁপছে, যেন ভিতরের কোনো অস্থিরতা তাকে শান্ত থাকতে দিচ্ছে। মৃদু স্বরে বিড়বিড় করে বলল সে, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই কথাগুলো শুনলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন সে শুনলো না। সব কিছু ঠিকঠাক করে দিয়ে প্রতিদিনের মতো আজও বিছানার মাঝখানে একটি কুরবাস রেখে নিজের জায়গায় শুয়ে পড়লো। জাঙ্কুকের দিক থেকে মুখ ফিরিয়ে নিল সে। ঘরটা আবার নিঃশব্দ হয়ে গেল। পরের দিন সকালে নরম আলো জানালার ফাঁক গলে এসে পড়েছে জাঙ্কুকের মুখে। আলোটা চোখে লাগতেই সে ধীরে ধীরে চোখ মেলল। কিছুক্ষণ মিটমিট করে তাকিয়ে রইল, তারপর দৃষ্টি গিয়ে থামলো পাশে শুয়ে থাকা তেয়ের উপর। তে তখনও ঘুমিয়ে আছে। জাঙ্কুক আলতো করে হাত বাড়িয়ে তেয়ের কপালের উপর থেকে চোর সরিয়ে দিল। এক মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে গেল। কি নিষ্পাপ মুখ! জাঙ্কুক অপলকভাবে তাকিয়ে রইল তেয়ের দিকে, কিন্তু হঠাৎই যেন কিছু একটা মনে পড়লো তার। সে মুখ ঘুরিয়ে নিয়ে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, শালে নিষ্পাপ না ছাই। একটু থেমে আবার বলল, আগে ওই ছেলেটাকে ধরি, তারপর তোমাকে দেখছি। ওই ছেলের এত বড় সাহস! জিও জাঙ্কুকের সম্পত্তির দিকে নজর দিয়েছে, ওর চোখ একেবারে তুলে ফেলবো আমি। তার কণ্ঠে তখন ক্রোধের সঙ্গে অদ্ভুত এক অধিকারবোধ। দুপুরের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। প্রতিদিনের মতো আজও কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে সায়নো, হাতে ছোট্ট একটা সাদা খাম, ভিতরে হয়তো আবার কোনো কার্ড কিংবা দু একটা সরল কথা। অপেক্ষার ভঙ্গিটা আজ একটু অন্যরকম, যেন অজানা আশঙ্কা তার বুকের ভেতর হালকা কাঁপন তুলছে। কিছুক্ষণ পর গেট দিয়ে বের হলোতে আজ সে অন্য দিনের মতো চারপাশে তাকালো না, কার সাথে কথা বললো না, সোজা পা বাড়ালো সায়নোর দিকে। তে এসে থামলো তার সামনে। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে কিন্তু দৃঢ় গলায় বলে উঠল, তুমি এইভাবে আমার সাথে আর দেখা করো না। কেন, কোনো সমস্যা হয়েছে? তে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই আড়াল থেকে ভেসে এলো এক ঠান্ডা তীক্ষ্ণ কণ্ঠ, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, তবে এখন হবে। তে যেন জমে গেল জায়গাতেই। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাতেই তার বুকের ভেতর ধক করে উঠল। জাঙ্কুককে সে ঠিক কল্পনাও করেনি এমনভাবে এই জায়গায় তার সামনে এসে দাঁড়াবে। পরের মুহূর্তেই জাঙ্কুক ঝড়ের বেগে এগিয়ে এলো, এক ছটকায় সায়নোর শার্টের কলার চেপে ধরল। তোর সাহস কি করে হয় তেয়ের দিকে নজর দেওয়ার? তে কেঁপে উঠল, তাড়াতাড়ি এগিয়ে এসে কাঁপা কণ্ঠে বলল, কি করছেন আপনি? ছাড়ুন ওকে। সায়নো থ হয়ে রইল, তবু নিজেকে সামনে বলল, ভাই, আপনার কথা ভুল হচ্ছে, আসলে আপনি যা ভাবছেন তা। চুপ! জাঙ্কুকের বজ্রধ্বনি চারপাশ কাঁপিয়ে দিল। আর একটা কথা বলবি না, পরের বউয়ের সাথে ফুষ্টি নষ্টি করছিস, তার উপর আবার মুখে মুখে তর্ক করছিস। এই সময়ের মধ্যে আশেপাশে লোক জড়ো হয়ে গেছে, কেউ ফিসফাস করছে, কেউ বিস্ময়ে তাকিয়ে আছে,
আবার কেউ মোবাইলে তুলে ভিডিও করা শুরু করেছে। সব কিছু দেখে তের বুক ধরফর করতে লাগলো। সে ফেটে পড়লো রাগে, অস্বস্তিতে। অনেক হয়েছে, ছাড়ুন ওকে, ছাড়ুন বলছি। ওকে যদি আর কিছু বলেন তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল জাঙ্কুকের বুকে। তার হাত আলগা হয়ে গেল। ধীরে ধীরে ছেড়ে দিল সায়নুর গলার। চোখের ভিতর দিয়ে এক মুহূর্তের জন্য কষ্টের ছাপ দেখা গেল, কিন্তু সেটা চাপা পড়ে গেল তার কঠিন মুখশ্রীতে। একটা শব্দ সে আর না বলে ঘুরে দাঁড়ালো, সোজা সামনে হাঁটতে শুরু করলো। তে দাঁড়িয়ে রইল, বুকের ভেতর তোলপাড়। প্রশ্নটা বারবার মাথা ধাক্কা দিচ্ছে। যে মানুষটা এতদিন বলে এসেছে আমাকে বউ বলে মানে না, আজ হঠাৎ এই অধিকার কোথা থেকে এলো? পরক্ষণে নিজেকে বোঝালো, সম্মান, শুধু নিজের সম্মান রক্ষা করতে এসেছে, এর বেশি কিছু না। নিজের বউকে অন্য একটা ছেলের সাথে যদি কেউ দেখে ফেলে, এতে তো তার সম্মানহানি হবে, তাই না? সে গভীর শ্বাস ফেলল, তারপর চারপাশে জড়ো হওয়া লোকজনের দিকে তাকিয়ে অনুরোধ করলো, আপনারা প্লিজ এসব নিয়ে বাড়াবাড়ি করবেন না, দয়া করে কোনো নিউজ করবেন না। তার কণ্ঠে ছিল ক্লান্তি আর অনুরোধের ভার। সায়নু কিছু বলতে চাইলো, তে শুধু মাথা নেড়ে তাকে থামালো। খুব শান্তভাবে বলল, তুমি যাও। সায়নু আর কিছু না বলে চলে গেল। তেও ধীরে ধীরে সেখান থেকে সরে এলো। বাসায় ফিরে দরজায় পা দিতে সে থমকে গেল। ড্রয়িং রুমে বসে আছে তার মা, পাশে শাশুড়ি। দুজনের মাঝে হালকা গল্প চলছে। মাকে দেখে বুকটা হঠাৎ করেই ভরে উঠল। তবুও মায়ের দিকে না তাকিয়ে মুখ ফুটে বলে উঠল, বসুন, আমি আসছি। তারপর সোজা নিজের ঘরের দিকে চলে গেল। বিছানার উপর বসে আছে তে, দু হাত দিয়ে বিছানার চাদর শক্ত করে চেপে ধরেছে। চোখে পানি টলমল করছে। মাকে দেখেও কথা না বলার কষ্টটা বুকের ভেতর গুমড়ে উঠছে। যতই রাগ থাকুক, মা তো মাই। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে ডাক এলো, তে, মা আমার। তে মাথা নিচু করেই রইল, চোখের পানি গড়িয়ে পড়ল। ভাঙা গলায় বলল, কেন এসেছেন আপনি? যেহাব ধীরে ধীরে এগিয়ে এসে মেয়ের পাশে বসে পড়লেন কাপা হাতে। তের মাথায় হাত রাখলো, এভাবে আমার উপর রাগ করে থাকিস না মা, আমার যে খুব কষ্ট হয়। কেন আম্মু, আমার সাথে তোমরা এমন কেন করলে? তুই তো জানিস তোর বাবা, তার কথা ওনার উপরে কেউ কথা বলতে পারে না। তে কাঁদতে কাঁদতে বলল, তুমি তো করে বুঝিয়ে বলতে পারতে আম্মু। এমনটা বলতে নেই মা, আর জাঙ্কুক ছেলেটা তো খারাপ না, অনেক ভালো ছেলে। এই কথা শুনেই তে ধীরে ধীরে মায়ের বুক থেকে সরে এলো। চোখ মুছতে মুছতে তাকালো তার দিকে। যেভাবে বলে উঠল, আর তার চেয়ে বড় কথা, তোর বাবাও তো তোর এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি। ওনার স্বপ্ন ছিল তার একমাত্র মেয়েকে অনেক পড়াশোনা করাবে, বড় করবে, প্রতিষ্ঠিত করবে। কিন্তু জাঙ্কুক, তিনি একটু থামলেন। তের ভরে কুচকে গেল। কিন্তু কি? ঘরের ভেতর যেন হঠাৎ করে নীরবতা নেমে এলো। তের বুকের ভেতর ধীরে ধীরে কৌতূহল আর অজানা আশঙ্কা জমে উঠল। জাঙ্কুক কি করেছে? যেহাব নরম কণ্ঠে বলে উঠল, জাঙ্কুকই তো তোর বাবার কাছে এমন করে আগতে মিনতি করেছে। বেচারা তোকে অনেক ভালোবাসে মা। তোর বাবা তো কিছুতেই তোর বিয়ে দিতে চাননি। ওনার এক কথা, মেয়েকে আগে পড়াশোনা করাবেন, মানুষ করবেন। কিন্তু জাঙ্কুক, ওর চোখে মুখে এমন একটা যে ছিল, এমন এক ভালোবাসা যে কারোর সাথে নেই। তোকে ওর হওয়া থেকে আটকাবে। তোর বাবার দেওয়া প্রত্যেকটা শর্ত অক্ষরে অক্ষরে মেনে নিয়েছে ও, এখনও মানছে। তোর পড়াশোনা, তোর স্বাধীনতা, সব কিছুর দায়িত্ব নিজে নিয়েছে। শুধু একটা জিনিস চেয়েছে, সেটা হচ্ছে তোকে। কথাগুলো যেন একটার পর একটা ঢেউ হয়ে আসছে পড়ল তের ভিতর। জাঙ্কুক ভালোবাসে, মনে হলো কোথাও একটা ভুল হচ্ছে। নিশ্চয়ই সে ঠিক মতো বুঝতে পারলো না যে মানুষটা প্রতিদিন বলে যে তাকে বউ বলে মানে না, তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, সে আবার এমন করে ভালোবাসে। তাই কিছু বলল না, শুধু চুপ করে বসে রইল। তার চোখের ভিতর তখন বিস্ময়, সন্দেহ আর অদ্ভুত এক অস্থিরতার মিশ্র ছায়া। কিছুক্ষণ পর যেহব বাসায় ফিরে গেলেন। সন্ধ্যা নেমে এলে তাই শাশুড়ির ঘরেই বসেছিল। পুরনো অ্যালবাম, কিছু স্মৃতির জিনিস সব দেখছিল মন দিয়ে। সময় কেটে যাচ্ছিল, কিন্তু তার ভিতরে অস্থিরতা একটু কম ছিল না। রাত একটু গাঢ় হলে সে ধীরে ধীরে নিজের ঘরের দিকে এগোলো। দরজার কাছে এসে থেমে গেল। ভিতরে জাঙ্কুক দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তার কণ্ঠ নিচু, কিন্তু তাতে স্পষ্ট চাপা উত্তেজনা। যত টাকা লাগবে লাগুক, প্রয়োজন হলে বেশি বেশি করে টাকা দাও। তাও যেন সবাই আর কোনো বাড়াবাড়ি না করে, আর কোনো নিউজ না করে। এই নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। তীর বুক থক করে উঠল। ফোন কেটে দিল জাঙ্কুক। তার মুখে স্পষ্ট চিন্তার ছাপ। তে ধীরে ভিতরে ঢুকে বলল, কিছু হয়েছে? জাঙ্কুক কোনো উত্তর দিল না, শুধু মুখ ঘুরিয়ে বেলকুনির দিকে হাঁটতে লাগলো। তে থামলো না, পিছু পিছু কি আবার বলল, বিকেলের ওই ঘটনা নিয়ে কোনো ঝামেলা হয়েছে? জাঙ্কুক থেমে গেল।
কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন নিজের ভিতরের কিছু চাপা দিয়ে রাখার চেষ্টা করছে সে, কিন্তু শেষ পর্যন্ত পারলো না। ঠান্ডা কাটা কাটা গলায় বলল, তোমাকে এত কিছু জানতে হবে না। তুমি তোমার ওই প্রেমিকের বিষয় সব জেনে রাখো, সেটাই ভালো। আপনার কোথাও ভুল হচ্ছে। জাঙ্কুক বিরক্তির সাথে বলল, ব্যাস, এই নিয়ে আমি আর একটা কথা বলতে চাই না। সে ঘুরে চলে যেতে লাগলো। ঠিক তখনই তে বলে উঠল, এত কিসের হিংসা আপনার মনে? আমি প্রেম করে আর যাই করি তাতে আপনার কি? আপনি তো আমাকে বউ বলে মানেন না। আপনার লাইফ থেকে যত তাড়াতাড়ি যাই তাতেই তো আপনার শান্তি। কথাগুলো যেন আগুন হয়ে ছুঁয়ে গেল জাঙ্কুককে। সে থেমে গেল, ধীরে ধীরে ঘুরে তাকালো, চোখ দুটো লাল, দৃষ্টি ভয়ঙ্করভাবে স্থির। এক মুহূর্ত সময় নষ্ট না করে এগিয়ে এলো, কোনো কথা না বলে হঠাৎ করে তেকে করে তুলে নিল। তে চমকে উঠল, নামান আমাকে। কি করছেন আপনি? নামান বলছি। জাঙ্কুক কিছুই শুনল না, সোজা গিয়ে তাকে বিছানার উপর ছুঁড়ে ফেললো। তে ধাক্কা খেয়ে শ্বাস আটকে ফেললো। পরের মুহূর্তে জাঙ্কুক ঝুঁকে এলো তার উপর, এক হাত দিয়ে বিছানায় ভর দিয়ে নিজেকে সামনে রাখলো, অন্য হাত দিয়ে তীর একটি হাত শক্ত করে চেপে ধরলো। তার মুখ খুব কাছে, শ্বাস ভারী, চোখে জ্বলছে দহন রাগ, অভিমান, না জানে অন্য কিছু বোঝা কঠিন। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে উঠল, আর একদিন যদি তোমাকে ওই ছেলের সাথে দেখেছি, তাহলে তোমার এমন হাল করব যেটা তুমি কল্পনা করতে পারছো না। তে ওঠার চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক এমনভাবে আটকে রেখেছে যার কারণে সে বারবার ব্যর্থ হচ্ছে। তের আগে ফুসতে ফুসতে বলল, এত কিসের অধিকার দেখান আপনি? আমি আপনাকে মানি না, আমি আপনাকে। জাঙ্কুক তেকে আর কিছু বলার সুযোগ দিল না। তের গাল দুটো চেপে ধরে তার অধৈর্যরা তের অধরে ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছেড়ে দিল। তে কিছু বলতে পারছে না, চুপ করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো, শুধু দুজন মানুষের দ্রুত ওঠানামা করা শ্বাসের শব্দ আর জমে থাকা হাজারটা না বলা কথার ভার। রাত অনেকটা গড়িয়ে গেছে। তে প্রথমে কিছু বলতে পারছিল না, বুকের ভেতর অদ্ভুতভাবে ধুকবুক করছে। তারপর ধীরে খুব নিচে সরে নীরবতা ভাঙল। আপনি তখন সায়নের সাথে ওরকম না করলেও পারতেন। সরি। কে সায়নও? তে একটু বিরক্ত হয়ে তাকালো তার দিকে। আমার সাথে যে ছিল, ওর নাম? ও তোমার বয়ফ্রেন্ড? একটু থেমে আবার বলল, তো বউয়ের বয়ফ্রেন্ডের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আমার জানা নেই। যদি তোমার জানা থাকে তাহলে বলো, এরপর থেকে ঠিক সেভাবেই ব্যবহার করব। তো এবার স্পষ্টভাবে বিরক্ত হলো, সে আমার বয়ফ্রেন্ড না, আপনি ভুল ভাবছেন। তাহলে ও তোমার বয়ফ্রেন্ড না? তাহলে কি কিডনি ফুসফুস দান করে যায় এইসব? উফ, আপনি এত বেশি বোঝেন কেন? সহজভাবে কিছু বুঝতে পারেন না আপনি? জাঙ্কুক একদম নির্লিপ্ত গলায় বলল, না। এই নাটাই যেন আরও বেশি রাগিয়ে দিল তেকে। সে হঠাৎ করে হাত বাড়িয়ে জাঙ্কুকের গাল দুটো চেপে ধরলো, চোখে চোখ রেখে বলল, আপনি যতক্ষণ আমাকে বলবেন আপনি আমাকে কেন বিয়ে করেছেন, ততক্ষণ পর্যন্ত আমিই বলবো না সায়ন আমার কে হয়। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। জাঙ্কুকের চোখের দৃষ্টি বদলে গেল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে তীর কোমর জড়িয়ে টেনে নিল নিজের কাছে, এতটাই কাছে যে দুজনের শ্বাস একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। জাঙ্কুক নিচু স্বরে বলল, একটা শর্ত আছে, যদি রাখতে পারো তাহলে সব বলবো। তে গিলে ফেলো নিজের অস্থিরতা। কি? জাঙ্কুক ঝুঁকে এলো, তার কণ্ঠ আরও নিচু ভারী। তোমাকে আমার মতো করে চাই, প্রথম রাতের মতো। তোমার দেহ আবার নিজের করে পেতে চাই, পারবে? কথাটা শেষ হতেই যেন সব কিছু ভেঙে গেল। তের চোখ মুহূর্তে আগুন হয়ে জ্বলে উঠল। সে জাঙ্কুককে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অসম্ভব। দ্রুত বিছানার মাঝখানে প্রতিদিনের মতো একটা কোলবালিশ টেনে এনে রাখলো দুজনের মাঝখানে, যেন অদৃশ্য একটা দেয়াল তুলে দিল। তারপর মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। তারা দুজনে একটা অদ্ভুত টান অনুভব করছে, কিন্তু কোনোভাবেই স্বীকার করতে চাইল না। শুক্রবার দিন জাঙ্কুক ফুরি বেরিয়ে গেল। জোর একটা কল এসেছিল, প্রায় তাড়াহুড়ো করে বেরিয়ে গেল সে। যাওয়ার সময় একবারও তের দিকে তাকায়নি। অদ্ভুত একটা শূন্যতা রেখে গেছে ঘরে। ঘরের কাঁটা তখন নাটার কাছাকাছি। হঠাৎ বিরক্ত হয়ে উঠে পড়ল তে, চুলগুলো এলোমেলো, চোখে হালকা ঘুম ঘুম ভাব। বিরক্ত গলায় বলল, ধুর, আজ শুক্রবার, তাই আর ঘুমই আসছে না। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা জেমিন বলে উঠল, ভাবি, আম্মু ডাকছে তোমায়। তে মাথা নেড়ে বলে উঠল, আচ্ছা, ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে নিচে নামতে রান্নাঘর থেকে ভেসে এলো খাবারের ঘ্রাণ। তেকে দেখে জিন বলে উঠল, আজ আমার ছোট বোন আসবে বলেছে, তাই তোমাকে ডাকতে বললাম। ও যদি এসে দেখে বাড়ির বউ এখনও ঘুমোচ্ছে, কী ভাববে বলো? যদি আমার কোনো সমস্যা ছিল না, কিছু মনে করো না, হ্যাঁ? কিছুক্ষণ পরে বাড়িতে এলো জিনের ছোট বোন আর তার ছোট বোনের মেয়ে, যার নাম হচ্ছে জেনি। জেনিকে তের চোখে পড়লো। মেয়েটা দেখতে বেশ স্মার্ট, বয়স হয়তো তার চেয়ে একটু বড়ই হবে। একটু
একটু পরে নিজের রুমে ফিরতে থমকে গেল তে। তার বিছানার উপর উপর হয়ে শুয়ে আছে জেনি, হাতে ফোন আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে চিপসের প্যাকেট। পুরো বিছানাটা এলোমেলো, একটু আগে সে সুন্দর করে গুছিয়ে গিয়েছিল। তের ভুরু কুচকে গেল, এত বড় মেয়ে, একটু সেন্স নাই নাকি কি অবস্থা করেছে। তবু সে সরাসরি কিছু না বলে সে হালকা গলা খাঁকিয়ে দিল। শান্ত পেয়ে জেনি উঠে বসলো, তের দিকে তাকিয়ে ভুরু তুলে তাকালো। এনি প্রবলেম? তে একটু থেমে বলল, মানে? জেনি ঠোঁট বাঁকিয়ে বলল, ও ইংলিশ বোঝো না, আচ্ছা বাংলায় বলি, কোনো সমস্যা? তে ঠান্ডা গলায় উত্তর দিল, অবশ্যই সমস্যা। প্রথমত আপনি আমার পারমিশন ছাড়া আমার রুমে এসেছেন, আর দ্বিতীয়ত এসে আমার বিছানাটা নোংরা করছেন। এটা কেমন ধরনের আদবের মধ্যে পড়ে? জেনি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, এগিয়ে এলো তের সামনে। ও হ্যালো, তুমি কাকে কি বলছো জানো? 2 দিন বিয়ে করে এসেছো বলে এটা তোমার রুম হয়ে গেছে? আমি যখনই আসতাম এই রুমটা আমার দখলে থাকতো, কারো সাহস হতো না এখানে ঢোকার। তারপর বিছানার দিকে ইশারা করে বলল, আর ওই বেডটার কথা বলছো, ওটা আমার। শুধু তাই না, আমি আর জাঙ্কুক দিনের পর দিন রাতের পর রাত একই বেডে থাকতাম। 2 দিন আগে এসে এসব বদলে যাবে? এত সহজ না। তের বুকের ভেতর রাগ টকবক করে উঠল। জেনি আর একটু ঝুঁকে বলে উঠল, আর এটা শুনে রাখো, জাঙ্কুক শুধু আমার, ওর সব কিছুতেই শুধু আমার অধিকার আছে। কথাটা শেষ হতে না হতেই ঠাস, পুরো ঘর যেন থমকে গেল। তের হাতের ঝটকা এতটাই জোরালো ছিল যে জেনির মাথা একপাশে কেঁপে উঠল। চোখে আগুন নিয়ে দাঁড়িয়ে আছে তে, দাঁতে দাঁত চেপে বলল, আমার হাজব্যান্ডের নামে যদি আর একটা কথা বলেছেন তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। জেনি আর কিছু বলো না, চোখে জল জমে উঠেছে। শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতা শান্ত না, তার ভিতরে জমে আছে ঝড়ের পূর্বাভাস। রাত অনেকটা গড়িয়ে গেছে, ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু দেয়ালে ঝুলে থাকা ঘরের টিকটিক শব্দ। অথচ তের ভিতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। সে ঘরের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে, কখনো থেমে যাচ্ছে, আবার হঠাৎ হাঁটা শুরু করলো। চোখ মুখ লাল, রাগে আর অপমানে বুকটা ধরপড় করছে। নিজের সাথে বিড়বিড় করে বলতে লাগলো, কত বড় সাহস ওই মেয়ের, আমার রুমে এসে আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলে। আর আজকে ওই অহংকারী লোকটা আসুক, খবর করে ছাড়বো আমি। একটু থেমে দাঁড়ালো সে, ঠোঁট কামড়ে আবার বলল, আমার মায়েরও মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। কে যে বলে ওই লোকটা আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করার জন্য বাবাকে জোর করেছে। তার চোখে এবার তীব্র বিদ্রুপ ফুটে উঠল। ভালোবাসে? যদি ভালোই বাসতো তাহলে খালাতো বোনের সাথে এসব কি? সে আবার হাঁটতে শুরু করলো, আজ আসুক খালি, তারপর দেখাচ্ছি মজা। অনেক রাত পেরিয়ে দরজা খোলার শব্দ হলো। জাঙ্কুক ফিরেছে, ক্লান্ত মুখে চাপা উত্তেজনা। ঘরে ঢুকেই যেন সে তেকে না দেখার ভান করলো, কোনো কথা না বলে সোজা ভেতরে যেতে চাইলো। তে সেটা হতে দিল না, সে গিয়ে সে তার সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল। জাঙ্কুক এক পাশে হেঁটে যেতে চাইলো, তে আবার সরে এসে সামনে দাঁড়ালো। আর একবার চেষ্টা, আর একবার বাধা। জাঙ্কুক এবার থেমে গেল, বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, এই মেয়ে, এভাবে আমার পথ আটকাচ্ছ কেন? তে রাগ যেন আর ধরে রাখতে পারলো না। তো কি করবো, আপনি আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছেন কেন? জাঙ্কুক ঠান্ডা গলায় বলল, এতে তো তোমার খুশি হওয়ার কথা, আমি এড়িয়ে গেলে তো আর বেশি করে বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে পারবে। জাঙ্কুকের কণ্ঠে তাচ্ছিল্য মিশে আছে। তের চোখে আগুন জ্বলে উঠল। ও, আমি একটা ছেলের সাথে কথা বলেছি বলে আপনার তো রাগ হচ্ছে, আর আপনি যখন আপনার খালাতো বোনের সাথে বিছানায় শুয়ে থাকেন তার বেলা? কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো। জাঙ্কুক এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, তারপর ধীরে ধীরে তার ভুরু কুঁচকে উঠল। মানে খালাতো বোন? কী সব বলছো তুমি? সে তাচ্ছিল্যের হাসি এসে বলল, কেন, আপনি আপনার খালাতো বোনের সাথে এক বিছানায় থাকেননি? এখন না বোঝার ভান করছেন কেন? কথা করে কোনো লাভ নেই, আমি সবটা জেনে গেছি। জাঙ্কুকের কপাল কুঁচকে গেল। তুমি সব জেনে গেছো মানে? তোমাকে জেনি কিছু বলেছে? কিন্তু জেনি? তে তার কথা কেটে দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, বাহ, আপনার মাথা তো সুপার ফাস্ট কাজ করে, এত তাড়াতাড়ি সব বুঝে গেলেন। জাঙ্কুক আর নিজেকে সামলাতে পারল না, এক ঝটকায় এসে তে 2 বাহু শক্ত করে চেপে ধরলো। জেনি তোমাকে আর কি বলেছে? আর কীভাবে বলেছে ও তোমাকে? তে তার হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। রাগে গলায় বলে উঠল, কিভাবে আবার, জানেন না? আপনার জেনি ডার্লিং আজ আপনার বাড়িতে এসেছে। জাঙ্কুক যেন মুহূর্তে যেন থমকে গেল। এসেছে বাড়িতে? যান, ওর সাথে গিয়ে দেখা করে আসুন, ওর সাথে গিয়ে ঘুমান, আমার চোখের সামনে থেকে সরে যান, আপনাকে আমার সহ্য হচ্ছে না। কথাগুলো ছুঁড়ে দিয়ে সে মুখ ফিরিয়ে নিল। জাঙ্কুক কিছুক্ষণ স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ তার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মনে মনে ভাবলো, জেনি কি বলেছে জানি না, কিন্তু এটুকু বুঝতে বাকি নেই যে তুমি জেলাস ফিল করছো। তার চোখে দুষ্ট ঝিলিক খেলে গেল। জাঙ্কুকের এই মুচকি হাসিটাই যেন তে রাগকে আরো উস্কে দিল। সে ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল,
জেনের কথা শুনে তো আপনাকে বেশ খুশি খুশি লাগছে, তা এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান, আপনার ডার্লিংয়ের কাছে যান, ও তো অপেক্ষা করছে। তা মিস্তে, জেনিকে নিয়ে আপনারা তো জেলাস হওয়ার কারণ কি? আপনি তো সাইনো ওই ছেলেটাকে ভালোবাসেন, তাহলে আমার সাথে কার সম্পর্ক আছে এসব ভেবে আপনি তো জ্বলছেন কেন? তাতে দাঁত চেপে তাকালো জাঙ্কুকের দিকে। আপনাকে কতবার বলবো, ও আমার বয়ফ্রেন্ড না। জাঙ্কুক নিচে সরে বলল, তোমাকে জেনি কি বলেছে জানি না, কিন্তু তুমি এটুকু জেনে রাখো আমি কোনোদিন অন্য মেয়ের দিকে ঘুরেও তাকাইনি। আর অন্য কারোর সাথে এক বিছানায় শোয়া তো দূরের কথা, আমার ভার্জিনিটি তোমার কাছেই হারিয়েছে। কথাগুলো যেন নিঃশব্দে এসে ছুঁয়ে গেল তীর ভিতরটা। জাঙ্কুক হালকা দুষ্ট হাসি দিয়ে যোগ করলো, আর যদি এতে তোমার সন্দেহ না কাটে, আর তুমি যদি চাও আমার ভার্জিনিটি চেক করে নিতে, তাহলে তলব করে দেখে নিতে পারো, দেখে শুনে আমার ভার্জিনিটি চেক করতে পারো। তে ভুরু কুচকে না দেখে বলে ফেললো কিভাবে। পরের মুহূর্তে নিজের কথার মানে বুঝতে পেরে যেন রজ আর অস্বস্তি একসাথে চেপে বসলো তার উপর। সে দ্রুত জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। জাঙ্কুকের ঠোঁটে দুষ্ট হাসি খেললো। খুলবো? তে চোখ বড় বড় করে তাকিয়ে রাগে লজ্জায় কাঁপা কণ্ঠে বলে উঠল, অসভ্য লোক কোথাকার। কি হলো তে, আমার ভার্জিনিটি চেক করবে না? যদি আমি চেক করি সেটা বুঝতে পারি, প্রয়োজন হলে তাই করব, কিন্তু আপনি আমার হাজব্যান্ড হয়ে এর আগে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে ছিলেন, এটা আমি কিছুতেই মেনে নিব না। কিন্তু তুমি আমার ভার্জিনিটি চেক করেছো, এসব কথা শুনলে তোমার বয়ফ্রেন্ড যদি রাগ করে? আর কতবার বলবো সায়নো ভাই আমার বয়ফ্রেন্ড না। আহা, সাইয়া থেকে সরাসরি ভাইয়া? নারী বলো তো কোন ধাতু দিয়ে তৈরি? উফ, আপনার মতো গোমরামুখ মানুষ এত রসিকতা কোথা থেকে শেখে? আচ্ছা তাহলে বলো, ও তোমার কে হয়? সেটা আমি আপনাকে বলতে পারবো না। নীরবতা অনেক কিছুই বুঝিয়ে দেয়। ভালোবাসা আমায়? তে কোনো উত্তর দিল না। সময় নিজের মতো করে বয়ে যায় নীরবে, অদৃশ্যভাবে। কখন যে দিনগুলো গড়িয়ে সপ্তাহ, আর সপ্তাহ পেরিয়ে মাস হয়ে যায় তা টের পাওয়ার আগেই বদলে যায় অনেক কিছু। দেখতে দেখতে তে আর জাঙ্কুকের বিয়ের 1 মাস পূর্ণ হয়ে গেছে। এই 1 মাসেতে একবার বাবার বাড়ি যায়নি। আচ্ছা, এবার তোমাদের একটা ঘটনা স্পষ্ট করে বলে দেই। জেনে আসলে তে আর জাঙ্কুকের দাম্পত্য জীবনের বেশ অনেক কিছুই জানে, তাই সে ইচ্ছে করেই তেকে এসব ভুলভাল মিথ্যা কথা বলেছে, যাতে দুজন তাদের অনুভূতিগুলো একে অপরের কাছে প্রকাশ করে। আর এদিকে সায়নো, আসলে সে জেমিনকে পটানোর জন্য তের সাথে ভাব করছিল। তে জানে সায়নো জেমিনকে পছন্দ করে, তাই সেও জেমিনের সাথে তার ভাব করে দিচ্ছিল, যেটাতে জাঙ্কুককে এখনো বলেনি। তার সায়নোর সাথে তের দেখা সাক্ষাৎ হওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে সে ঝামেলা হওয়ার পর থেকে। এই বিষয় নিয়ে তে আর জাঙ্কুকের মধ্যে আর কোনো ঝামেলা সৃষ্টি হয়নি। আবার গল্পে ফিরে আসা যাক। কড়া দুপুর, রোদের তেজ আজ একটু বেশি বেড়েছে। ঘরের ভেতরে গরমের ছাপ স্পষ্ট। তে আজ একটু বেশি সময় নিয়ে গোসল করছিল। ঠোঁটের কোনো অজান্তেই ভেসে উঠছে হালকা সুর, আস্তে আস্তে গুনগুন করে গান গাইছে। বাথরুমের দরজাটা ঠিক মতো আটকা ছিল না আজ, শেষে হালকা করেই ভিড়িয়ে রেখেছিল। আর তার রুমে সাধারণত কেউ আসে না, আর বাথরুমে তো নাই, তাই আর ভাবেনি সে। শাওয়ারের পানিতে ভিজতে ভিজতে যেন কিছুক্ষণের জন্য সব চিন্তা দূরে সরে গিয়েছিল। হঠাৎ খুব আস্তে একটা শব্দ হলো, তারপরে রুমের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। তে কিছু বুঝে ওঠার আগে চোখ খুলে তাকালো, আর তার সামনে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক ধক করে উঠল। চমকে উঠে চিৎকার করতে যাবে, কিন্তু তার আগে জাঙ্কুক তড়িঘড়ি করে এগিয়ে এসে এক হাত দিয়ে তার মুখ চেপে ধরলো। সব কিছু যেন এক মুহূর্তে থেমে গেল। শাওয়ারের ঠান্ডা পানিতে দুজনেই ভিজে যাচ্ছে। তে স্থির হয়ে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কোনো কথা বলল না, সে তের মুখ থেকে নিজের হাত সরিয়ে নিল। তের কোমর চেপে ধরে একেবারে নিজের সাথে মিশিয়ে নিল। তে চোখ বন্ধ করে ফেলল, তার গোলাপি ঠোঁট জোড়া কাঁপছিল। জাঙ্কুক নীরব, গভীরভাবে তের অধরে তার অধর ডুবিয়ে দিল। জাঙ্কুকের গভীর স্পর্শ পেতেই সে জাঙ্কুকের চুল খামচে ধরলো। এতে যেন জাঙ্কুকের মধ্যকার নেশা আরও বেড়ে গেল। তের অধর ছেড়ে এইবার তার ভেজা শরীরের বিভিন্ন জায়গায় নিজের ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। একটা অদ্ভুত নিঃশব্দ মুহূর্ত, যেখানে কোনো শব্দ নেই, কোনো কথা নেই, শুধু অস্থির হৃদয়ের অদ্ভুত কম্পন। দুইটা তৃষ্ণার্ত দেহ একে অপরের সাথে মিশে যেতে লাগলো। দেহ কোনো বাধা দিল না জাঙ্কুককে। সেও মনে মনে জাঙ্কুককে ভালোবাসে, যেটা জাঙ্কুক তের সম্মতিতেই বুঝতে পেরেছে। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আসলে গল্পটা আরও বড় ছিল, কিন্তু আমি আর বড় করতে চাইনি, তাই এখানে শেষ করতে হলো।